সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে পঞ্চগড় জেলার প্রান্তিক কৃষকের কাছে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী তটের পলল ভূমির বদ্বীপে আদি কৃষিজ ফসলের সাথে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিযুক্ত হয়ে চাষ হচ্ছে ফল, ফসল সহ আরও অনেক কিছু। আজ এসবের সন্ধানে দীপ্ত কৃষি বহর এগিয়ে চলেছে প্রান্তিক কৃষকের কাছে। কেমন আছেন বাংলার কৃষক পরিবার? কেমনই বা তাদের কৃষি নির্ভর জীবন প্রবাহ? এসব উত্তরের সন্ধানেই দীপ্ত কৃষির পথ চলা। আসসালামু আলাইকুম। আমরা দীপ্ত টিভির দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে এসেছি। আপনি কি হাবিব ভাই? আমি হাবিব ভাই। ঘুরতে ঘুরতে দীপ্ত কৃষির টিম আজকে চলে এসেছে পঞ্চগড় জেলার হারিভাষা ইউনিয়নের বামনপাড়া গ্রামের একটি কৃষক পরিবারের কাছে। আমরা জানি না কৃষক পরিবারটি এখানে কি অবস্থায় আছে। আমরা আজকে সারাদিন এই কৃষক পরিবারটির সাথেই থাকবো এবং জানবো তাদের সুখ দুঃখ এবং কৃষি জীবনের কথা। তো হাবিব ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, তো চলেন আজকে আসলে সারাদিন আমরা আপনাদের সাথেই কাটাবো। তো আপনার কৃষি জীবন এবং আপনি কিভাবে কি কি চাষ করতেছেন এগুলো জানবো। তো আপনি কি কি চাষ করেন? আমি এখানে দেখা যাচ্ছে মালটা, এই যে তেজপাতা, এই যে এলাচ, দালচিনি, আপনার গোলমরিচ, এই যে মরিচ, দেশি মরিচ। কোন বাগানটা কোন দিকে? আপনি চলেন একটু, আমরা ওইদিকে আগে যাই। এই যে এটা আমাদের বাগান হচ্ছে লটকন, সুপারি, পান। এরপর আমরা চলে যাচ্ছি মূল বাগানে। এই যে কমলার বাগান আছে, আচ্ছা, তেজপাতা আছে এবং মেহগনি নার্সারি আছে এখানে। তো হাবিব ভাই, মোটামুটি আপনি তো অনেক কিছুর কথাই বললেন। তো সামনের দিকে যাই, এদিকে কি আছে দেখি। এই যে দেখতেছেন না, এটা আমার পুরাটাই বাগান। এই যে এটা সম্পূর্ণটাই আমার আর কি, তা দেখতেছেন। বাহ, অনেক বিশাল তো বাগানটা। তো চলেন ওই দিকটাতে যাই। আসেন, এই যে বাগান আমার কি। হাবিব ভাই, আপনি শুধু যে বাগান করেন তাই না, বাগানটা বেশ পরিপাটি। আপনি তা দিয়ে বোঝা যাচ্ছে আপনি অনেক শৌখিনও বটে। আপনি কি এই পুরো বাগানটা একাই করেন নাকি কারো সাহায্য নেন? মানে কেউ কি আপনাকে সাহায্য করে না আপনি পুরোটা? আমি এটা আমার নিজের ব্যক্তি মালিকানায় করছি। ভিতরের বাগানটা কোন দিকে? এই যে দিকে যাচ্ছি আমরা, বাগানে ঢুকবো এখন। আচ্ছা, চলেন। আসেন, এই যে আমাদের কমলার বাগান। আচ্ছা হাবিব ভাই, তো আমি তো ভালোই কমলার গ্রানও পাচ্ছি। একটা বিষয় আমি যেটা জানতে চাচ্ছি, কমলার গাছগুলো আমি দেখতেছি মোটামুটি উঁচুতে, তাছাড়াও আমি এখানে আরো ছোটখাটো অনেক গাছগাছালি দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলেন। এই যে আমাদের এই গাছগুলো দেখতেছেন, বীজের গাছ আর কি। এটা কলম নয় আর কি, এটা বীজ থেকে গজানো। এই গাছটা একটু হাইট হয়। আচ্ছা। আর যেটা কলম আকারে করি আমরা, এটা একটু খাটো হয়, ঝোপালো হয়। আচ্ছা। আর যে চারাগুলো দেখতেছেন, এটা আমাদের মেহগনির চারা, নার্সারি করছি আমরা। আচ্ছা, সবগুলোই? হ্যাঁ, এগুলো মেহগনি। আর এই যেটা হচ্ছে মেহগনি, এটা আমরা শেটের জন্য দিচ্ছি। তেজপাতা, এই যে আমলক্ষী, এগুলো আমরা এই বাগানের ফলের শেটের জন্য দিছি, যাতে সূর্যের আলো পুড়ে আপনার এই ফলটা পুড়ে না যায়। বিভিন্ন ধরনের গাছের তো চাষ পদ্ধতি বিভিন্ন ধরনের হতেই পারে। তো এই ধরনের কি কোনো মানে সমস্যা হয় আপনাদের? না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো এই জিনিসটা আপনি কিভাবে মানে ম্যানেজ করেন, বা এই গাছগুলোর সাথে আপনি কমলার সামঞ্জস্য কিভাবে রাখেন? এই গাছগুলোকে আমরা, যেটা নিচের গাছ, এটাকে আমরা নিচে রাখি, এটাকে আমরা উপরে উঠতে দেবো না। আচ্ছা। এটা আমাদের 5 ফিট হলেই আমরা এখান থেকে সরাই ফেলবো। আর উপরের যেগুলো গাছ আছে আমাদের 10 ফিট, 15 ফিট, 20 ফিট উঠলে কোনো সমস্যা হবে না। এটা আমাদের একটা শেড পড়বে উপরে আর কি, উপরে ছায়া পড়বে, আর এই কমলা গাছ নিচে থাকবে। তো হাবিব ভাই, এটা খুবই ভালো কথা। আপনি একই বাগানের মধ্যে মেহগনি করতেছেন, তারপরে হচ্ছে আপনি তেজপাতা করতেছেন, কমলাও আছে। তো এই থেকে আপনি কি ধরনের সুবিধাটা পাচ্ছেন? এখানে যেমন তেজপাতা করছি, তেজপাতা আমরা কিছু পয়সা আসতেছে। হয়তো কোনো বছর কমলা গ্যাপ দিল, ফললো না, আচ্ছা, আমাদের তো ইনভেস্ট করতেই হবে। চারা করছি কিছু, এটাতে কিছু পয়সা আসতেছে। শুধু এক কমলার উপরে তো নির্ভর করলে চলবে না। আচ্ছা। কারণ কোনো বছর হয়তো ওয়েদারের জন্য কমলা নাও ফুলতে পারে, বা বাতাসে ঝরেও পড়তে পারে, কোনো প্রাদুর্ভাব দেখা দিতে পারে, কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য দাঁড়ায় থাকার জন্য কিছু মানে চারা করছি, কিছু কমলা করছি, কিছু শেটের জন্য গাছ করছি। এটা আমরা বড় অঙ্কের টাকা পাবো, কিছু কাঠ লাগাইছি আর কি। এটা আমাদের একটা চাহিদা পূরণ করবে, বাজারে অনেক আর্থিক মুনাফা আসবে আমাদের। এই জন্য আমরা বিভিন্নভাবে এটা আর কি করছি, যাতে আমরা লসে না পড়ি। চলেন আমার বাগানে আমি কমলা দেখাই এখন। আচ্ছা, চলেন। এই যে এটা হচ্ছে আমার পাকা কমলা। আপনি তো আগে ওইদিকে দেখলেন, এটা কাঁচা, ছোট, বড় বিভিন্ন, এটা কালার আসে গেছে। আচ্ছা, বাহ, মানে দেখা যাচ্ছে তো মোটামুটি কমলা রঙেরই হয়ে গেছে। হয়ে গেছে। তো হাবিব ভাই, আপনি আমাদেরকে এই কমলার চাষ পদ্ধতির ব্যাপারে একটু বলেন। সমতল জমিটাকে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়ার পরে আমরা লাইন টানবো রশি দিয়ে।
লাইন টানা পর গর্ত করবো আর কি। গর্ত করার পর গর্তের মধ্যে আমরা গোবর কিছু কম্পোস্ট দিব, কম্পোস্ট দিয়ে আমরা ছোটো চারা এখানে এনে রোপণ করবো। রোপণ করে এটা আমার পরিচর্যা করতে হবে, 3 বছর কন্টিনিউ পরিচর্যা করলেই বিভিন্ন প্রকার একটু ওষুধ দিয়ে সাপোর্ট দিয়ে গাছটাকে টিকায় রাখতে হবে, যাতে কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে। তারপর এটা আস্তে আস্তে পূর্ণ একটা গাছ হয়ে উঠলে 3 বছরের মাথায় দেখা যাবে এটা একটা ফুল আসবে। প্রথম বছরতে কিছু ফুল ঝরে যেতে পারে, তারপরে বছর থেকে আবার ফল শুরু হয়ে গেল আর কি। তো এইভাবে গাছটা বেড়ে উঠবে, মানে আমরা আস্তে আস্তে গাছটা বাড়ায় তুলবো এবং প্রতি বছর আস্তে আস্তে ফলন এভাবে বাড়বে। নেক্সটে আমাদের এই যে আগাছা পরিষ্কার করতে হবে, জমির মধ্যে কোনো আগাছা রাখানো যাবে না, কম্পোস্ট দিতে হবে, মানে গাছের সাপোর্ট দিতে হবে। দেওয়ার পরেই মানে গাছটা খুব যত্ন সহকারে রাখতে হবে এবং এটা বিভিন্ন রোগ আসবে, এটাকে একটু করতে হবে। তো আমরা সবসময়ই মানে গোবর এবং কম্পোস্ট দিয়ে করি বাগানটাকে, রাসায়নিক একটু কমে দিই, কীটনাশক কমে দিয়ে মানে চাষ করি, যেটা স্বাস্থ্যসম্মত এবং কীটনাশকমুক্ত ভেজালমুক্ত চাষ করি আমরা। এই যে আমরা গাছের মধ্যে কিছু খুঁটি লাগায় রাখছি, মানে যখন ফলটা ছোট অবস্থা তখন তো বুঝতে পারা যায় না যে গাছের মধ্যে কী সংখ্যা ফল আছে। যখন ফলটা একটু ম্যাচিওর হয়ে আসলো, একটু রসালো এবং বড় হয়ে আসলো আর কি, তখন গাছের মধ্যে একটু খুঁটি দিয়ে রাখতে হবে। খুঁটিতে না রাখলে আবার ওই ডালপালা অনেকে ভেঙে যায়, ফলের ক্ষতি হয়, গাছের ক্ষতি হয়। এটা অনেক কৃষক হয়তো বুঝতে পারে না, এটা আমরা বলে দিই যে এটা শেড তো লাগবে এবং নিচে একটা প্রোটেকশন লাগবে, খুঁটি দিতে হবে। খুঁটি দিলে গাছটা কোনো ক্ষতি হবে না আর কি। আচ্ছা, বাড়তি কোনো পরিচর্যার ব্যাপার আছে? বাড়তি বলতে আমাদের যদি কোনো আগা মরে, অত গাছের ঠাল মরে যায়, এটা কেটে ফেলতে হবে। বা হয়তো গোড়ার মধ্যে কিছু শিকড় টিকড়ের কোনো গোড়ার ছালের মধ্যে পচন ধরে, এটা আমার পেস্ট লাগাইতে হবে। গোড়ার মধ্যে হয়তো কিছু একটা ফ্যাঙ্গাস ধরলে এটা চাষে দিতে হবে, আমরা পেস্ট তৈরি করি। পেস্ট তৈরি করে এটা গোড়ায় প্রলেপ দিতে হবে। আবার গাছের কোনো ডাল মরে গেলে এটা কেঁচি দিয়ে চিকিৎসা দিয়ে ভালো জীবাণুমুক্ত মানে চিকিৎসা দিয়ে কেটে দিতে হবে, যাতে কোনো ভাইরাস না ঢোকে গাছের মধ্যে। তো হাবিব ভাই, এই যে গাছটা আমি যেটা জানলাম যে আপনি বললেন যে গাছটা বড় হতে বা ফলন দিতে এটার 4 বছর লাগে মোটামুটি। তো এই যে এত বড় গাছটা, এটা আর কত বছর দিবে ফলন? এটা আপনার গাছ 50 থেকে 100 বছর বাঁচবে আর কি। আমরা যদি ট্রিটমেন্ট করি, এই গাছের মধ্যে আমরা থাকি, তো এটা 50-100 বছর টিকে রাখবে। মানে পরিচর্যা যদি আপনি ঠিকমতো করেন তাহলে এই গাছটা আরো 50-100 বছর থাকবে এবং ফলও দিবে। হ্যাঁ, দিবে। আচ্ছা, কিন্তু 4-5 বছরেই গাছটা মোটামুটি বেশ বড়। তো 50-100 বছরে কি এটা আরো অনেক বড় হবে? না, বড় হবে না। এটা আমরা এই যে আগাগুলা অনেকটা কেটে দিছি, এখন একটা ঝোপালো হবে, ডালপালা হবে, মানে একটা ঝোপের মতো হবে। ঝোপের মতো হবে, আর বাড়বে না। আচ্ছা, কিন্তু ফল দিয়ে যাবে। ফল দিয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। তো আপনি যেটা বললেন যে আপনি আপনার গাছের জন্য রাসায়নিক সারটা খুব কম ইউজ করেন, আপনি যেটা করেন আপনি হচ্ছে আপনার জৈব সার ইউজ করেন। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনার ফলটা মোটামুটি খেতে অনেক ভালোই হবে, তাই না? খুব রসালো বা এইরকম হবে। আচ্ছা, দেখেন আপনি একটা টেস্ট করে দেখেন আমার কমলা। তাই খেতে দিবেন? হ্যাঁ, খেতে দেব। না খাইলে কেমন করে বুঝবেন মিষ্টি না টক? এই যে নেন, এটা পাকা কমলা। বাহ, অনেক ভালো, অনেক সুন্দর, মানে হৃষ্টপুষ্ট একটা কমলা আমি মানে পেলাম। পুরোটাই আপনার কমলার বাগান? আমার কমলার বাগান। এখানে কতটুকু জমি আছে? এখানে আমার মোটামুটি 5-6 বিঘার মধ্যে আছে এই কমলার বাগান। এই যে দেখছেন কমলা ফুলছে, এই যে দেখতেছেন এগুলো হয়তো কিছুটা ম্যাচুরেট হয়নি, কিছু কাঁচা আছে। হ্যাঁ, ওই যে পাকছে, আবার ওইদিকে দেখেন কিছু পাকা কমলা আছে। ওই যে বাবা, ওই কমলাটা তো অনেক পেকে গেছে। হ্যাঁ, পেকে গেছে এটা। হ্যাঁ, এই যে এখানে অনেক কমলা। বাহ, একদম ঝোপের মতো হয়ে গেছে। এই যে হাবিব ভাই চলেন, বাগান তো বিশাল বড়। হ্যাঁ, বাগান বড়, সামনে যাবেন, আবার অনেক জায়গা আছে। না, সামনে আর না যাই, আমরা এখন আপনার বাড়ির দিকে যাই নাকি? পরিবারের সাথে তো দেখা করাও উচিত। আচ্ছা, চলেন। এই যে বাগানটা দেখতেছেন, এটা আমার। ও আচ্ছা, এখানে কি কি গাছ আছে? এখানে যে কমলা, তেজপাতা। আচ্ছা। তারপরে এই যে মেহগনি। তো বাড়িতে কে কে আছে ভাইয়া? বাড়িতে আমার এই যে 2 ছেলে, বউ। মানে ছেলেরা কি পড়াশোনা করে? হ্যাঁ, ছেলেরা পড়াশোনা করে। বড় ছেলে আমার যে ঢাকা গভর্নমেন্ট সায়েন্স কলেজে লেখাপড়া করতেছে। আচ্ছা। ছোট ছেলে আমার এই যে পঞ্চগড় এই সরকারি বিপি স্কুলে লেখাপড়া করতেছে। আচ্ছা, মানে বাগান অনেক হয়, বাট এইরকম সাজানো গুছানো এত সুন্দর বাগান, মানে আপনি হচ্ছে মোটামুটি অনেক ভালো একটা শিল্প আছে আপনার ভিতরে অনেকটা, তাই না? তো এতে আসলে ভাবি আপনাকে কি ধরনের সাহায্য করে? আপনার ভাবে পুরাটাই সহযোগিতা করছে, মানে শুরু থেকে এখনো পর্যন্ত করতে আছে। তো আমরা বাকি কথাটা মানে কিভাবে আপনাকে সাহায্য করলে এটা ভাবির মুখ থেকেই শুনে আসি, না? আচ্ছা, চলেন। বাহ ভাইয়া, বাড়িটা তো অনেক সুন্দর, সাজানো গোছানো অনেক। আচ্ছা,
তো ভাবিকে ডাকেন, ভাবির সাথে কথা বলি। হ্যাঁ, এই শেফালি, জি এই যে আসো। এই যে দীপ্ত চ্যানেল থেকে আসছে, তোমার সাথে তো পরিচয় করে দেই নাই। আসসালামু আলাইকুম। তোমার সাথে কথা বলবে। কেমন আছেন? খুব ভালো আছি। ফারুক, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো। দুটো চেয়ার নিয়ে আসো। ঠিক আছে, বসেন। আপনার ভাবি কথা বলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু বসেন ভাবি, আপনার সাথে কথা বলি একটু। তো ভাবি, বেশ সাজানো গুছানো আপনার বাসাটা আমি দেখলাম। আর আজকে তো প্রায় দিনের অনেকটা সময় আমি ভাইয়ের সাথে ছিলাম। তো উনি হচ্ছে যে বাগানটা দেখালো আমাকে, সেখানে কমলা করতেছে, তেজপাতা করতেছে, মেহগনি গাছ সহ আরও বিভিন্ন গাছের আপনার চাষ করতেছে। তো এই পুরো ব্যাপারটাতে আপনি তাকে কিভাবে সাহায্য করেন? যতক্ষণ বাসা থাকে সে দেখাশোনা করে, লোকজনদেরকে বলে এটা করো ওটা করো। যখন আপনার ভাই মানে চলে যায়, কোথা যায়, তারপর আমি সেটা দেখাশোনা করি। লেবার নিয়ে লেবারদেরকে বলি এটা কাজ করো ওটা কাজ করো, এটা এভাবে করতে হবে। এভাবেই আসলে আপনার ভাই অনেক মেধাবী। আচ্ছা আচ্ছা। ওনার যে মেধাটা এটা আগে বিকশিত হয়নি, সেটা আমি বিয়ের পরে বুঝতে পারছি যে তার দ্বারা অনেক কিছু হবে এবং তার দ্বারা অনেক কিছু করানো যাবে। তারপর চিন্তা করলাম যে একটা কিছু করি। আচ্ছা, আর আমার হাজব্যান্ড তো কৃষক, আর কৃষি দিয়ে আর কী হবে, সেটা একটা ভাবনার কথা। তারপরে শুরু করলাম এই তো বাগান। 16 বছর 17 বছর ধরে বাগান করতেছি। এই তো এখনও মানে যেটা পাওয়ার আশা সেটা এখনও পাইনি, তাই ভবিষ্যতে পাবো। কিন্তু আজকেও পর্যন্ত আমাদের কোনো মূল্যায়ন হয়নি, আমাদেরকে একটা সার্টিফিকেটও দেওয়া হয়নি, সেখানেই আমার কষ্ট। তো আপনি যে স্বীকৃতির কথাটা বললেন, আমার মনে হয় আপনাদেরকে এই ধরনের স্বীকৃতি অবশ্যই দেওয়া দরকার। এই সফলতার পিছনে শুরুর যে গল্পটা সেটা একটু আমাদের বলেন। ও শুরু বলতে গেলে তো আমার প্রায় 15-20 বছরের পিছনের কথা বলতে হবে, আচ্ছা। ওইদিকে যাইতে হবে। তো 15-20 বছর আগেই আমি এটা বাগান করবো এটা মনে করছি। তা আসলে হচ্ছে আমার পরিবারের তো সব ভাইরা চাকরি করে, বোন চাকরি করে, ওরা সবাই বেশ বড় মানে পদে আছে বা কেউ ব্যবসা করে। তো আমি এটা কৃষিকাজ করছি আমি অনেক কষ্টে আর কি। তো এটা অনেকে পছন্দ করতো না, আবার যেখানে আমি এটা কিছু করতে পারবো কি না, এটা আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল আর কি। হ্যাঁ, এটা আমাকে অনেক কষ্টের মধ্যে যাইতে হয়েছে, বা অনেকে আবার ঘৃণা করতো এই কাজটা আমি করতে আসছি হয়তো পারবো না করতে, এটার মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো যাক, আমি করছি যে এটা আমাকে করতেই হবে এবং সফলের সম্মুখীন আমাকে হইতেই হবে। এইভাবে আমি চারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি। এই যে মেহগনির চারা অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে নিয়ে আসছি, তেজপাতার চারা নিয়ে আসছি, পান সুপারি লটকন এগুলো সব বিভিন্ন জায়গা থেকে জোগাড় করছি। কৃষি অফিস থেকে এই যে কমলার চারা নিয়ে আসছি, ওরা আমাকে প্রশিক্ষণ দেওয়াইছে। হ্যাঁ, ওরা একটু সহযোগিতা করছে, যার ফলে আমি সামনে একটু আগাইতে পারছি আর কি। তো যদি এটাতে আমাকে আবার সরকার কিছু হেল্প করতো আমি আরও ভালো কিছু করতে পারতাম, কারণ আমাকে অনেক কিছু ইনভেস্ট করতে হয়। যে টাকাটা খরচ করতে হয় আমার অনেক সময় একার পক্ষে কঠিন হয়ে যায়। হ্যাঁ, যে লাখ লাখ টাকার মাটি ফেলতে হবে, বর্ষার সময় পানি জমে যায়, পানি বের করতে অনেক কষ্ট হয়, এগুলোর পিছনে অনেক আছে আর কি। তারপরও আমি সামনের দিকে এগোবো ইনশাল্লাহ। আমি যখন এখানে প্রথম কমলার চাষ শুরু করি তখন মানুষ বলছিল যে এখানে কমলার চাষ হবে না, এখানে খেক শিয়ালে বাসা বাঁধবে আর কি, অনেকে হাসাহাসি করছে। তো এটা আমি অনেক কষ্ট করে করছি আর কি। হ্যাঁ, এখন এখানে অনেক মানুষ আসতেছে দর্শনার্থী দেখার জন্য। হ্যাঁ, একসময় মানুষ হাসছে, কিন্তু এখনও মানুষ আসতেছে, ভিড় জমাচ্ছে দেখার জন্য এটা কী করছে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে, কমলা কেনার জন্য আসতেছে, অনেক সাংবাদিক ভাইয়েরা আসতেছে এখানে। আমার এখানে প্রায় পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে আর কি, এটা বলা যায় আর কি। সারাদিন লোক আসে আমার এখানে। হাবিব ভাই, এই বাগান নিয়ে আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি আরো বড় পরিসরে? হ্যাঁ, বড় করব, আবার আমার সামনের দিকে এগোনোর চেষ্টা আছে। আচ্ছা, তো এটাতে আমাকে যদি কেউ হেল্প করে আবার আমি ভালোভাবে দাঁড় হতে পারবো আর কি। আচ্ছা, মানে কি ধরনের সাহায্য? এটা আমার ধরেন আর্থিক কিছু সহযোগিতা হলে, এই যে মাটি ফেলতে হয় আমাকে এখানে, বর্ষার সময় পানি জমে আর কি, মানে অনেক অর্থের প্রয়োজন আমার এখানে। মাটি ফেলতে গেলে প্রায় 2-2.5 লক্ষ টাকা মাটি ফেলতে হবে, বিদ্যুৎ আনতে হবে, বাড়ি থেকে বিদ্যুৎ আনতে আমাকে তার লাগবে, পোল লাগবে, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে আমাকে এখানে, বোরিং করতে হবে গভীরে আর কি, নাহলে তো বাগান টিকানো যাবে না। খরার মৌসুমে খুব কষ্ট হয়, পানি না দিলে গাছ মারা যায়। হাবিব ভাই, আপনার সফলতার কথা তো আমরা শুনলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। হাবিব ভাইয়ের মতো যারা সফল কৃষক হতে চান তারা হাবিব ভাইয়ের মতো ধৈর্য এবং নিষ্ঠার সাথে পরিশ্রমের সাথে কাজ করে নিজেদেরকে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। এখন আমরা কথা বলবো এই অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজু আর রহমানের সাথে। কমলা চাষের যত্ন এবং পরিচর্যা আমাদের একটু জানাবেন। প্রথমত জমি নির্বাচন।
জমি অবশ্যই হতে হবে উঁচু এবং সেটা হচ্ছিল একটু কমলার বাগানের ক্ষেত্রে একটু শেডযুক্ত জায়গা লাগে। রোদ বেশি পড়লে ক্ষতি হয়, আবার রোদের প্রয়োজনও হয়। এরকম আধো রোদ আধো ছায়া এভাবে করেই আমরা এইরকম বাগান জন্য সিলেকশন করতে বলি। আপনাকে ধন্যবাদ রাজুয়ার রহমান। জি, আপনাকে ধন্যবাদ। ধৈর্য এবং পরিশ্রম নিয়ে কাজ করলে যে কোনো অঞ্চলের যে কোনো কৃষকই সফলতা অর্জন করতে পারে। এই অঞ্চলের সফল কমলা চাষি হাবিবুর রহমান তারই একজন জ্বলন্ত দৃষ্টান্ত। কৃষক ভাই ও বোনেরা, এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আমাদের প্রতিদিনের আয়োজন দীপ্ত কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজ্ঞান গবেষণায় বিনার সাফল্য, নতুন ব্যাকটেরিয়া আবিষ্কারে বিশ্ব দরবারে বাংলাদেশ। বাংলাদেশের কৃষিতে যুক্ত হলো উচ্চ ফলনশীল ধান গ্রিন সুপার রাইস। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাফল্য, খুরা রোগের উচ্চ গুণগত মানসম্পন্ন টিকা উৎপাদন। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সময় নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার সন্ধান পান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়স্থ বিনার বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। নতুন ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে রাইজোবিয়াম বাংলাদেশেন্স। গবেষকের দাবি, এই ব্যাকটেরিয়া আবিষ্কারের ফলে দেশের ডাল জাতীয় ফসল চাষে রাসায়নিক সারের ব্যবহার কমে আসবে। উপকারী ব্যাকটেরিয়ার সন্ধান এবং তা নিয়ে গবেষণা পশ্চিমা দেশগুলোতে বেশ পুরনো। সম্প্রতি বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ গবেষণায় মসুরে উপকারী ব্যাকটেরিয়ার 7টি জিন শনাক্ত করতে সক্ষম হয়েছেন। যে মসুর ফসলে যে নডিউলটা তৈরি করে বাংলাদেশে, সেটা আসলে কোন ব্যাকটেরিয়া দিয়ে তৈরি করে এবং সেই বিষয় নিয়ে আমি গবেষণা করার জন্য একটা গবেষণাপত্র তৈরি করি এবং দীর্ঘ প্রায় 7 বছর গবেষণা করে আমি প্রথম 2012 সালে বুঝতে পারি যে বাংলাদেশে যে ব্যাকটেরিয়াটা পাওয়া যাচ্ছিল মসুর ফসলের সাথে, এটা নতুন ব্যাকটেরিয়া। বাংলাদেশি বিজ্ঞানীর এমন সাফল্য সুনাম কুড়িয়েছে মার্কিন মূল্যকেও। গবেষণায় প্রাপ্ত 4 শতাধিক সিকোয়েন্স জায়গা করে নিয়েছে জিন ব্যাংকে। গ্রিন সুপার রাইস নামের পরিবেশ বান্ধব একটি ধান উৎপাদনে সফলতা অর্জন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। এ জাতের ধান চাষে সার কম লাগে, কম পানিতেও ভালো ফলন হয়। গ্রিন সুপার রাইস বিজ্ঞানীদের পরিবেশ বান্ধব এক স্বপ্নের ধান। গ্রিন সুপার রাইস নিয়ে প্রথম গবেষণা শুরু হয় চীনে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর সহযোগিতায় 5 বছর পূর্বে ময়মনসিংহে অবস্থিত বিনায় গ্রিন সুপার রাইসের গবেষণা শুরু হয়। 25 থেকে 30% পর্যন্ত পানি এবং সার সাশ্রয়ী হবে, এরকম জাত আমরা উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। গ্রিন সুপার রাইস এই জাতটি আমন মৌসুমে সর্বাধিক ফলন দিচ্ছে, অর্থাৎ হেক্টর প্রতি প্রায় 7 টন, এবং এর পটেনশিয়াল ইল্ড আরও অনেক বেশি, প্রায় 7.5 টন, ইভেন কোনো কোনো জায়গায় আমরা 8 টন প্রতি হেক্টরে ফলন পাচ্ছি। 2014 সালে দেশের 10টি কৃষি অঞ্চলে মাঠ পর্যায়ে এ ধানের চূড়ান্ত সফলতা আসে। আর এর মাধ্যমে দেশের কৃষিতে যুক্ত হলো আমনের নতুন জাত গ্রিন সুপার রাইস বা বিনা ধান 17 GSR। বাংলাদেশে ক্ষুদ্র বা মাঝারি দুগ্ধ উৎপাদন ও গরু মোটা তাজাকরণ খামার প্রতিষ্ঠায় বাধাদানকারী সংক্রামক রোগের মধ্যে খুরা রোগ হলো সবচেয়ে মারাত্মক। এই খুরা রোগ প্রতিরোধে টিকা প্রয়োগ একটি অন্যতম প্রধান উপায়। আর এই রোগের কার্যকরী টিকা তৈরিতে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের গবেষকরা। পৃথিবীর প্রায় সকল দেশেই খুরা রোগের বিরুদ্ধে টিকা প্রয়োগ করা হয়, কিন্তু এটি ভাইরাসজনিত রোগ হওয়ায় এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে যত্ন করলে দ্রুত রোগ সারে। এ রোগে আক্রান্তের হার প্রায় 100%। দেশে বিরাজমান খুরা রোগের 3টি ভাইরাস সিরোটাইপ, যেটা এ, ও এবং এশিয়া 1 নামে পরিচিত, যা আমরা ল্যাবরেটরিতে শনাক্ত করি। পরবর্তীতে আমরা বাউ 1 এবং বাউ 2 নামে 2টি খুরা রোগের টিকা উৎপাদন করি এবং এই টিকাগুলো অত্যন্ত কার্যকরী। যদি আমরা এই টিকা বাংলাদেশে দেশীয় প্রযুক্তিতে উৎপাদন করি, তাহলে দেশ থেকে খুরা রোগের প্রকোপ আমরা বহুল অংশে কমাতে পারব। এমন নতুন নতুন আবিষ্কারে উন্নত হোক বাংলাদেশ, বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে চলুক বাংলাদেশ। সে প্রত্যাশায় এখানেই শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ।
ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017096620063 এই নম্বরে। কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়। যে কোনো কাজই ধৈর্য, নিষ্ঠা এবং পরিশ্রমের দ্বারা করলে সফলতা অর্জন সম্ভব। কৃষক বন্ধুরা, আপনারা আপনাদের জমিকে উপযুক্ত চাষের মাধ্যমে নিজেদেরকে করে তুলতে পারেন একজন প্রতিষ্ঠিত কৃষক। আমি মার্জান সুমি আজকে দীপ্ত কৃষি থেকে এখানেই বিদায় নিচ্ছি।